রিসেন্টলি একটা বই পড়তেছিলাম যে ইন্ডিয়া ইজ ব্রোকেন, অশোক মোদি। তো এনে ভূমিকাতে একটা সুন্দর একটা রেফারেন্স টানলো, সেটা হচ্ছে যে জন কেরি 2023 সালের নির্বাচনী প্রচারণায় বলতেছিল যে বেঙ্গালুরের আইসিটি ইনফ্রাস্ট্রাকচার যুক্তরাষ্ট্রের অমুক অমুক জায়গার চেয়ে খুব ভালো। তো অশোক মোদি এই রেফারেন্সটা টানলেন যে আসলে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ কন্ট্রাডিকশান। কিছু কিছু জায়গায় খুবই অনেক অপরচুনিটি, অনেক ডেভেলপমেন্ট, আবার কিছু জায়গায় মানুষ খুবই পোর। তো অশোক মোদি আসলে ইন্ডিয়াস ব্রোকেন বইটাতে পুরা স্বাধীনতার পরে ইন্ডিয়ার যে পলিসি যে ইমপ্লিমেন্টেশন করছে এবং পলিসির যে ফেলিয়ার, এগুলো খুব সুন্দরভাবে বলছেন। এটা আসলে আমাদের জন্য লার্নিং এই জায়গায় যে আমরা আসলে এরকম বিভিন্ন পলিসি ফেলিয়ারের মধ্যে দিয়ে গেছি। তো দেখা গেছে যে স্বাধীনতার পরে ইন্ডিয়া শিল্পায়নের দিকে জোর দিচ্ছে, তো শিল্পায়নের দিকে জোর দিচ্ছে কিন্তু স্কিল ম্যান পাওয়ার নাই, মানে একটা বিগ ল্যান্ড অফ কন্ট্রাডিকশনস। তারপরে এদের শিক্ষার মানও তখন খারাপ ছিল আমাদের অ্যাজ ইউজুয়াল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন 25-26 সালে রাশিয়াতে যায়, তখন ভারতে 5% মানুষের লিটারেসি রেট ছিল 5%-এর কাছাকাছি 33 কোটি জনসংখ্যার মধ্যে। তো ওনার মাথায় প্রথমেই এটা আসছে যে আমাদের আসলে লিটারেসি রেট বাড়াইতে হবে। এটা কেন? দেশের শতভাগ লিটারেসি রেট কিন্তু অর্জন করতে পারছে সোভিয়েত রাশিয়া এবং প্রথমে মানে কমিউনিস্ট ব্লকগুলা, এবং কমিউনিস্ট ব্লকগুলার থেকে দীক্ষা নিয়ে ওয়েস্টার্ন ইউরোপ তারা শিক্ষার দিকে ফোকাস দিচ্ছে। তখন ওখানেও 50-60% লিটারেসি রেট ছিল। তারা দেখলো যে মানে বৈষম্য থাকলে সেখানে কিন্তু কমিউনিজম চারা বাঁধতে পারে। সো সোশ্যালিজম বা কমিউনিজমের অনেকগুলো ইতিবাচক একটা দিক হচ্ছে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডগুলা তাদেরকে এডিট করছে, চেঞ্জ করছে। তো মানে ভারত বা এরকম আমাদের মতো সাউথ এশিয়ান কিছু কান্ট্রি আছে যেটাতে আসলে কোনো আইডিওলজি ঠিকমতো কোপ আপ করে না। এনে কমিউনিজম ঠিকমতো কাজ করে না, সোশ্যালিজম ক্যাপিটালিজমও ঠিকমতো কাজ করে না, একটা মিশ্র মানে মানে একটা হাইব্রিড একটা সিস্টেম মনে হয় কাজ করে। তো ওখানে অশোক মোদি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতেছিলেন যে নেহেরু যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ফোকাস দিচ্ছেন, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য যে স্কিল ম্যান পাওয়ার দরকার, ট্রেন ইঞ্জিনিয়ার দরকার, এই লোকগুলো কিন্তু আবার তৈরি হতো না। তো অনেকটা এটা হচ্ছে যে ওই গরুর গাড়ির আগে মানে গাড়িটার আগে দিয়া মানে গরুটার পেছনে নিয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তো আমাদের বাংলাদেশে আসলে এরকম প্রচুর পলিসি ফেলিওর আছে। তো আজকে অনেকের আলোচনা আপনারা এটা তুলছেন যে বাংলাদেশের মানে কোনটা আসলে করতে হবে। আমরা যেই একটা মানে থিমেটিক আইটেম ধরছিলাম যে পোস্ট জুলাই বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস অ্যাহেড। সো আমার কাছে মনে হয় যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, তাদেরকে স্কিল করা ছাড়া আমাদের উপায় নেই। এবং আমরা যাই দেখি আধা ক্ষেত্রা কিছুটা স্কিল করছি, ওই লেবার বেচা রেমিটেন্স পাই, আর 40-50 লাখ নারীদেরকে গার্মেন্টসে নিয়ে কিছু টাকা পয়সা। এই জায়গায় আবার ভারত আবার এটা বাংলাদেশে এটা অ্যাডমায়ার করে যে বাংলাদেশে 40-50 নারী বিভিন্ন জায়গায় এমপ্লয়েড। ভারতের কিন্তু আবার ওই যে লোয়ার ক্লাস যে নারীরা, তাদের কিন্তু কর্মসংস্থানের জায়গা খুব লিমিটেড। মানে তারা কিন্তু আবার ওখানে কিন্তু প্রচুর সামাজিক আছে, ট্যাবু আছে। এজন্য নারীরা দেখা গেছে যে ওই মানে মানে কিছু বলে কম শিক্ষিত এবং মানে পেছনের সারির মানুষগুলা কিন্তু আগাইতে পারে না যে চাকরি বাকরিতে যাইতে পারবে, অথবা ইনফর্মাল কিছু সেক্টরে ইনভলভ আর কি। তো এটা আবার আমাদের অ্যাডমায়ারিং যে আমাদের গত 20-30 বছরে নারীরা ওয়ার্কফোর্সে প্রবেশ করছে, এটা কিন্তু আমাদের ইকোনমিতে খুব একটা ভালো একটা ভূমিকা পালন করছে। তো রিসেন্টলি আমরা দেখতেছি কিছু কিছু পলিটিক্যাল ব্লক যে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা, আরও কিছু কিছু যা তার ঘরে খুব ভালো থাকবে, এটা কিন্তু একটা ফাঁদ। এটার ফলে আমাদের মানে অর্ধেকের বেশি যে পপুলেশনের অংশ, তাদেরকে মানে কর্মক্ষেত্র থেকে বের করে দেওয়ার একটা মানে বলা যায়, মানে প্রক্রিয়া বলা যায়। সো আমরা এটাকে এটাকে ওয়েলকাম করা যাবে না আর কি। এবং আমরা যদি হোলিস্টিক ডেভেলপমেন্ট করতে চাই, নারী পুরুষ দুটাকেই করতে হবে। আজকে আমরা রিসেন্টলি দেখি বেগম রোকেয়াকে নিয়ে খুবই সমালোচনা হয়, তাদেরকে নাস্তিক মুরতাদ বলা হয়। বেগম রোকেয়ার একটা কথা কিন্তু খুব ভালো, যে আমরা নারী পুরুষ হচ্ছে একটা গাড়ির 2টা চাকার মতো। এখন একটা চাকা যদি একটু নষ্ট হয়, তাহলে গাড়িটা কিন্তু এক জায়গায় ঘুরবে, মানে 2 চাকার শকট। সো নারী পুরুষ সমান কন্ট্রিবিউশন ছাড়া কোনো দেশে আগাইতে পারে, কোনো জাতি আগাইতে পারে নাই। এই যে আমরা দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউরোপে যখন কর্মী সংকট দেখা যায়, ওয়ার্কার সংকট দেখা দিচ্ছে, প্রায় 2-3 কোটি পুরুষ তো মারা গেল। নারীরা কিন্তু ওয়ার্কফোর্সে আসছে, এবং নারীরা ওয়ার্কফোর্সে এন্ট্রি হওয়ার ফলে নারীর উমেন রাইটস যেগুলো, উমেনের নারী ভোটাধিকার, আরও অনেক জিনিসগুলো অ্যাড হয়েছে। এবং নারীরা অ্যাড হওয়ার পরে পৃথিবীর জিডিপি বলেন, বিভিন্ন দেশের ইকোনমি বলেন, মানে যদি আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বলি, পৃথিবীর জিডিপি যত বড় হয়েছে 100 বছরের মধ্যে, এগুলো বলা যায় 2-3 হাজার বছরের সমান বলা যায়। মানে আমাদের ওয়ার্ল্ড মানে প্রোডাকশান, কনজামশান যত হিউজ হয়েছে।
সো এটা এটা ইটস নট এ রিয়ালিটি যে নারীদেরকে ঘরে ঢুকাই দিতে হবে, 5 ঘন্টা কাজ করতে হবে, তার কাজ না করলে ভালো। ইটস নট এ রিয়ালিটি। তো আমাদের শিক্ষা কারিকুলামটা, আমরা বারবার আমি বলি যে আমাদের শিক্ষা কারিকুলামটা যুগোপযোগী করতে হবে, নট ফর বাংলাদেশ অনলি। আমাদের এই গ্লোবাল ক্যানভাসে, গ্লোবাল মার্কেটের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের শিক্ষা কারিকুলাম সাজাইতে হবে। ইউনিফাইড শিক্ষা পদ্ধতি লাগবে, যাতে আমরা স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে পারি, বথ ফর নেশন অ্যান্ড অ্যাব্রোড। সো একই সাথে আমরা এখন রাজনৈতিক সংস্কারের অনেক আলাপ করতেছি। তো রাজনৈতিক সংস্কার আসলে এখন অনেকটা বলা যায় যে আগামী দিনের কয়েক ধাপের নির্বাচন পিসফুলি হওয়ার পরে, প্রক্রিয়ার পরে আমার কাছে মনে হয় একটা আমরা স্টেবিলিটির জায়গায় যাইতে পারবো। এর আগে হঠাৎ করে যে কাগজে মুসাবিদা করে যে আমাদের সব রাজনৈতিক সমস্যার সংকটের সমাধান হবে, এটা আশা করা খুবই ভুল হবে। সো এজ এ জাতি হিসেবে, এজ এ নেশন হিসেবে, এজ এ ইউথ ফোর্স, এখানে আমাদের অনেক বন্ধুরা আছেন, তারা যদি মনে করে 5ই আগস্ট ইজ এনাফ, লড়াই আমাদের শেষ হয়ে গেছে, এটা ভুল হবে। আমাদের লড়াই একটা জাতিকে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের ডেমোক্রেসি, তাদের ভ্যালুজ, রাইটস, এগুলো এনশিওর করতে কন্টিনিউয়াস স্ট্রাগলের মধ্যে দিয়ে যাইতে হয়। যে 1860-61 তো আব্রাহাম লিঙ্কন ইমানসিপেশন প্রোক্লেমেশন করলো, কালোদের রাইট এনশিওর করলো। কিন্তু আবার আমরা দেখতেছি এই 2-3 বছর আগে কিন্তু ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট হয়েছে, BLM মুভমেন্ট হইতেছে। তাহলে কালোরা 100 বছর পরও, 150 বছর পরও তাদের পুরো রাইট কিন্তু পায় নাই। তাদেরকে ফাইট করতে হয়, স্ট্রাগল করতে হয় তাদের ভোটাধিকারের জন্য, তাদের রাইটসের জন্য, সিটিজেন্স রাইটসের জন্য। সো আমাদেরও এই সিটিজেন হিসেবে, এনলাইটেন, অ্যাওয়াকেন, কনসাস অ্যান্ড ইনফর্ম সিটিজেন হিসেবে আমাদেরকে আমাদের কাজ জারি রাখতে হবে, প্রশ্ন জারি রাখতে হবে। এবং আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন অর্গানগুলো আছে, অনেক বড় বড় অর্গানে হাত দেওয়া হয় না, যেমন ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি দিয়ে আসলে আমাদের নতুন যুগের প্রয়োজন মিটবে না। এই ব্যুরোক্রেসি করাপ্ট, সেলফ সেন্টার্ড এবং তাদের স্বার্থ শুধু সুরক্ষা করে, এবং তারাই দেশের টাকা বিদেশে পাচার করে। সো এই ব্যুরোক্রেসিকে কোশ্চেন করা এবং প্রো পিপল না করতে পারলে, এবং পলিটিশিয়ানরা যদি ভিশনারি না হয়, সেটা পলিটিশিয়ান স্টেটসম্যান না হয়ে ওঠে, আমাদের চ্যালেঞ্জ কিন্তু সামনের দিনগুলোতে থাকবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে একটা কী যে বলে সোলজার তৈরি করার জন্য আমরা আসলে স্টাডি ফর্ম করছিলাম, যে ইনফর্ম সোলজার। সো আশা করি আমরা সামনের দিনগুলোতে এই কাজগুলো অব্যাহত রাখবো, প্রশ্ন করা, নিজেদেরকে ইনফর্ম রাখা এবং দেশের যে বিভিন্ন প্রবলেমগুলো সেগুলো আইডেন্টিফাই করে সলিউশনের পথ অনুসন্ধান করার কাজ চালু রাখবো। ধন্যবাদ সবাইকে মনোযোগ শোনার জন্য।